তো আমরা এখন ছবিগুলো দেখব। একটু আগে চলে আসছে। আচ্ছা, ছবিগুলো একটু দেখো ভালো করে। দেখো, আমি 3টি ছবি দিয়েছি। ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ছবিগুলো দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এগুলো হয়তো কোনো পিপির ছবি। আসলে কিন্তু সেরকম না, অনেকটা সেই রকমই। পিপি যেমন আমাদেরকে আমরা প্রোটেকশনের জন্য, জীবাণু থেকে রক্ষার জন্য ব্যবহার করছি, এই পোশাকগুলো কিন্তু সেরকম কোনো কিছু প্রতিরোধের জন্য ব্যবহৃত হচ্ছে। মূলত এগুলো হলো রেইনকোট। তাহলে বুঝতেই পারছো আজকের ক্লাসের টপিকস হলো রেইনকোট। এটি একটি ছোট গল্প। এটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তো আখতারুজ্জামান ইলিয়াস যে রেইনকোট গল্পটি লিখেছেন, এটি তোমাদের বইয়ের কততম পৃষ্ঠায় আছে? 189 পৃষ্ঠায় রয়েছে। এটি তার একটি গ্রন্থ আছে, জাল, স্বপ্নের জাল। এই গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো তাহলে আমরা এই যে গল্পটি পড়ব, গল্পটি থেকে কি কি শিখতে পাবো সেই বিষয়ে আমরা প্রথমে একটু জেনে নেই। প্রথমত তোমরা এই গল্পটি পড়ে লেখক পরিচিতি বলতে পারবে। কিছু কঠিন শব্দ আছে, অজানা শব্দ আছে, সেই সব শব্দের অর্থ জানতে পারবে। মুক্তিযুদ্ধে গেরিলাদের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আর পাকিস্তানিদের অত্যাচারের ঘটনা বলতে পারবে। এখন আসি আমরা লেখক পরিচয় প্রসঙ্গে। যে কোনো গল্প বা কবিতা পাঠের পূর্বেই আমরা কিন্তু লেখক পরিচয় বা কবি পরিচিতিটা জেনে নেই। তো সেইভাবেই আমরা এখন আখতারুজ্জামান ইলিয়াসের লেখক পরিচয়টা জানব, অর্থাৎ তার জীবনীটা জানব। দেখো ছবিটি, ইনি হলেন আখতারুজ্জামান ইলিয়াস। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়, কত সালে? 1943 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন গাইবান্ধার গটিয়া গ্রামে, তার মামার বাড়িতে। যদিও তার বাবার বাড়ি হলো বগুড়া শহরের উপকণ্ঠে নারুলি গ্রামে। তার বাবার নাম হলো BM ইলিয়াস এবং মায়ের নাম মরিয়ম ইলিয়াস। তার প্রকৃত নাম অবশ্য আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস, কিন্তু যেহেতু নামটি অনেক বড়, তিনি যখন লেখালেখি শুরু করেন তখন তার নামটি একটু সংক্ষিপ্ত করে তিনি আখতারুজ্জামান ইলিয়াস ব্যবহার করেছেন। তিনি পড়াশোনা করেছেন প্রথমে বগুড়ায়, তারপর ঢাকায় তার শিক্ষা জীবন শুরু করেন। ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার কর্মজীবন শুরু হয়েছে বিভিন্ন কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে। বিভিন্ন সরকারি কলেজের বাংলা বিষয়ক অধ্যাপক ছিলেন তিনি। তো তিনি কিন্তু লেখালেখির ক্ষেত্রে সংখ্যাটার পরিধি বাড়াননি, বরং তিনি লেখার গুণগত মানের উপর বেশি নজর দিয়েছেন। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি দিয়ে, এবং দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্রতা, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয় তাকে অনেক বেশি আলোড়িত করেছে, এবং সেগুলো তিনি লেখার চেষ্টা করেছেন তার গ্রন্থের মধ্যে বা তার সাহিত্যকর্মের মধ্যে। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহই উন্মোচিত হয়েছে তার গ্রন্থগুলিতে বা তার সৃষ্টিকর্মে গভীর দক্ষতার সঙ্গে। তিনি যেসব গ্রন্থ লিখেছেন তার মধ্যে গল্প গ্রন্থ আছে মাত্র 5টি, এবং সেখানে 28টি গল্প রয়েছে।
উপন্যাস লিখেছেন 2টি এবং প্রবন্ধ সংকলন লিখেছেন 1টি। তো এখন জানি তিনি কি কি গ্রন্থ লিখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অন্য ঘরে অন্য স্বর, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন স্বপ্নের জাল, আরেকটি খুব উল্লেখযোগ্য গ্রন্থ আছে খোঁয়ারি, এবং উপন্যাস লিখেছেন চিলে কোঠার ছেপাই ও খোয়াবনামা। তিনি মৃত্যুবরণ করেছেন 1997 সালে 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে। লেখক পরিচয় আমরা জেনে ফেললাম। এখন আসি আমরা যেসব কঠিন শব্দ আছে সেই সব শব্দের অর্থ নিয়ে আলোচনা করতে। এই গল্পে বেশ কিছু ইংরেজি শব্দ আছে এবং কিছু কঠিন শব্দ আছে। দেখো আমি যে শব্দগুলো লিখেছি অধিকাংশ ইংরেজি শব্দ। শব্দগুলোর মধ্যে আছে জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক, ক্লাসিফিকেশন, মিসক্রিয়ান্ট, ওয়েল্ডিং কারখানা, ট্রান্সপারেন্ট। তো এইগুলোর অর্থ এবার জানার পালা। হ্যাঁ, অনেকেই আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। কি লিখেছ ম্যাডাম? কোন গ্রন্থগুলো বেশি ইম্পর্ট্যান্ট? আচ্ছা, আমি বলছি। তার খোঁয়ারিটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমাদের যে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এই দুইটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্নে আসে। আর উপন্যাস যে দুটি আছে চিলেকোঠার ছেপাই এবং খোয়াবনামা। তো আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। দেখো, প্রথম শব্দটি কি ছিল? জেনারেল স্টেটমেন্ট। তার অর্থ হলো সাধারণ বিবৃতি। স্টেটমেন্ট হলো বিবৃতি। দ্বিতীয় শব্দ স্পেসিফিক ক্লাসিফিকেশন, যার অর্থ হলো সুনির্দিষ্ট শ্রেণীকরণ। 3 নম্বর গল্প হলো মিসক্রিয়ান্ট। মিসক্রিয়ান্ট শব্দের অর্থ হলো দুষ্কৃতকারী। 4 নম্বর গল্প হলো ওয়েল্ডিং কারখানা, অর্থ হলো ঝালাই কারখানা। 5 নম্বর শব্দ ট্রান্সপারেন্ট, অর্থ হলো স্বচ্ছ। ওকে, এখন আমরা আসি গল্প পাঠে। গল্পটির প্রথম থেকেই আমি একটু পাঠ করব। গল্পটির শুরুটা লেখক শুরু করেছেন একটি প্রচলিত কথা দিয়ে। যেমন কথাটি কি আমরা এখন জানব। ভোর রাত থেকে বৃষ্টি, আহা বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। জেনারেল স্টেটমেন্ট অর্থ হলো সাধারণ কথা, অর্থাৎ সাধারণ বক্তব্য, যেটা প্রচলিত মানুষ বলে থাকে। তো শনিতে 3, এটা বলা হয় যে যদি শনিবারে বৃষ্টি হয় তাহলে 7 দিন একটানা চলতে থাকে। মঙ্গলবারে হলে 3 দিন, এবং অন্য দিনে অন্য বারে যদি বৃষ্টি হয় তাহলে 1 দিন থাকে। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু 3 দিন মেঘের গুরু গুরু, অর্থাৎ যদি মঙ্গলবার সকালবেলা বৃষ্টি হয় তাহলে 3 দিন মেঘের গর্জন থাকবে, বিদ্যুৎ চমকানো থাকবে এবং বৃষ্টি থাকবে। তারপর বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। বুধবারে সকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে সন্ধ্যায় শেষ হয়ে যায়। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছি, অর্থাৎ এরপরে আর কথকের মনে নাই। যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচেই রুটি শুটি মেরে শুয়ে আর 1 পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটপাট বন্ধ। ফুটপাট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ফুটপাট হলো শব্দ বোঝানোর জন্য। আর এই শব্দটা আসলে কি, ঢাকা শহরে যে এটা যে মিলিটারিদের গুলির আওয়াজ যত্রতত্র যে কোনো সময় শোনা যেত, সেই কথাই বলা হচ্ছে। বাদলার বারুদ, বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে? এটা এই কদিন নিশ্চিন্তে আরাম করো।
আমরা প্রবন্ধটি পড়লাম। এখন আসি পাঠ আলোচনায়। তাহলে বুঝতেই পারছো প্রথম প্যারার বিশ্লেষণে যে সময়টি ছিল বর্ষার দিন, বৃষ্টি হচ্ছে ঝমঝম, এবং দিনটি ছিল মঙ্গলবার। 3 দিন বৃষ্টি হবে, মঙ্গলবার ভোর থেকে ঝমঝম বৃষ্টি হচ্ছে। তো এই সময় গল্পকথকের বাড়িতে একজন লোক আসে। তোমরা ছবিটি দেখো, একজন অফিসের পিয়ন। গল্পকথক যে কলেজে, একজন শিক্ষক, তিনি যে কলেজে চাকরি করেন সেই কলেজের পিয়ন ইসাক মিয়া তার বাড়িতে এসে কড়া নাড়ল। কারণ কি, তাকে প্রিন্সিপাল তলব করেছেন, অর্থাৎ ডেকেছেন কলেজে। তো গল্পকথক খুব ভীতু মনা প্রকৃতির ছিলেন। তিনি কি করেছেন, গল্পকথক অনেক দোয়া দুরুদ পড়েছেন, যেহেতু তিনি ভয় পাচ্ছেন যে কোনো সময় মিলিটারি এসে তার ঘরে কড়া নাড়তে পারে। তো তিনি অনেক ভয়ে, অনেক সংকোচে তিনি দরজার কাছে গেলেন এবং তিনি একটি বিপদের দোয়া পড়েছেন, দোয়া ইউনুস, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং এই সময়গুলোই তিনি অনেকগুলো সূরা মুখস্থ করেছেন। 5 কলেমা সব সময় তার মুখেই থাকতো, যে তিনি যখনই বের হতেন, রাস্তায় বের হতেন, তখনই তিনি এই রাস্তায় বেরোনোর সময় 5 কলেমা সব সময় পড়তেন। তিনি দরজা খুললেন। এখন তার পরিচয়টা আমরা জানি। তিনি ছিলেন ঢাকা কলেজের কেমিস্ট্রি লেকচারার। তিনি খুব ভীতু মনা ছিলেন এবং নাম তার নুরুল হুদা। এবং পিয়ন যে ইসাক মিয়া এসেছেন তাকে ডাকতে, এবং তার আরেকটি দায়িত্ব ছিল আরেকজন শিক্ষককেও তাকে নিয়ে যেতে হবে। তিনি হলেন ঢাকা কলেজের জিওগ্রাফির লেকচারার আব্দুস সাত্তার মৃধা। তো যখন প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ ডেকেছেন, তাকে তো যেতেই হবে, যতই প্রতিকূলতা থাকুক না কেন। তিনি কি করলেন, তিনি রেডি হয়ে রওনা হবেন। এখন বাইরে তো অনেক বৃষ্টি, তাহলে তাকে সেই প্রতিরোধমূলক কিছু গ্রহণ করতে হবে। তো তিনি কি করলেন, তাদের বাড়িতে একটি রেইনকোট ছিল, সেটি পরে তিনি রওনা হলেন। এই রেইনকোটটি অবশ্য তার নয়, এটি ছিল তার যোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট। যখন সেটি পরলেন তিনি, তখন তার 2 বছরের মেয়ে, 2.5 বছরের মেয়ে তাকে বলল যে বাবা ছোট মামা হয়েছে। অন্যদিকে 5 বছরের ছেলেটি গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দিল, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। তো তিনি কি করলেন, বাড়ি থেকে বের হয়ে তিনি বাসে চড়ে তার কর্মস্থলে গেলেন। যখন তিনি রাস্তায় বের হয়েছেন, এই যে খাকি রঙের রেইনকোটটি তিনি পরেছেন, তার ভেতরে অন্যরকম একটা চেতনা জাগ্রত হতে থাকে এবং বাইরের পরিবেশে অনেকটা পরিবর্তন হতে দেখলেন। যে তিনি যখন গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন, তখন তার পাশ থেকে সবাই সরে যাচ্ছে, কারণ হয়তো ভয় পাচ্ছে যে ইনি হয়তো কোনো মিলিটারিদের কেউ হবেন, যে তাদের হয়তো
ধরতে এসেছেন কি এরকম। এবং তিনি যখন এই তুমুল বৃষ্টির মাথায় করে বাসে চড়লেন, তখন বাস থেকেও কিছু মানুষ হঠাৎ করে নেমে গেলেন। তারা হয়তো বা পকেটমার, চোর ছ্যাচরা এইরকম কিছু প্রকৃতির লোক, তারা তাকে দেখে ভয় পাচ্ছেন। এবং তিনি যে আসনে বসলেন সেখান থেকেও মানুষ সরে অন্য জায়গায় বসা শুরু করলো। এই বিষয়গুলো তিনি লক্ষ্য করলেন। অবশেষে তিনি ঢাকা কলেজের সামনে এসে বাস থেকে নামলেন এবং তিনি তার কর্মস্থলে পৌঁছালেন। প্রিন্সিপালের রুমে গিয়ে তিনি দেখলেন, প্রিন্সিপালের রুমে অর্থাৎ তার যে সিংহাসন চিহ্নিত যে চেয়ারটি আছে সেখানে বসে আছে কে? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদের রুমে বসে আছে মেজর জেনারেল অর্থাৎ পাকিস্তানি আর্মি মেজর জেনারেল। সে কি করছে? প্রিন্সিপালকে নানা বিষয়ে তলব করছে। তলব করার একটা কারণ আছে, পূর্ব রাতে ক্যাম্পে বোমা মারা হয়েছে, সেই নিয়ে নানা জিজ্ঞাসাবাদ চলছে। এবং এখানে যাদের সন্দেহ করা হয়েছে তাদের মূলত ডাকতে পাঠিয়েছেন প্রিন্সিপাল পিয়নের মাধ্যমে। তো এই মেজর জেনারেল কেন ঢাকা কলেজে এসেছেন? কারণ ঢাকা কলেজের যে জিমনেশিয়াম আছে সেখানেই মিলিটারি ক্যাম্প বসেছে এবং গত রাতে এই বৃষ্টি বাদল সময়ে জিমনেশিয়ামের পাশেই একটা বোমা বিস্ফোরিত হয়েছে। যদিও তাদের কোনো সেরকম কোনো হতাহত হয়নি, তবে একটা শঙ্কার আশঙ্কা করা হচ্ছে। তো এই ঘটনার তদন্ত করার জন্যই মূলত নুরুল হুদা এবং আব্দুস সাত্তার মৃধাকে ডাকা হয়েছে। কারণ এর আগে নুরুল হুদাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের অফিসে বেশ কিছু আলমারি সরবরাহ করা হয়েছে কলেজের বাইরে থেকে। এর মধ্যে বটানি, হিস্ট্রি অফিসে 3টি, অফিস রুমে 3টি অর্থাৎ ঢাকা কলেজের অফিস রুমে বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টে 2টি করে এবং ইংরেজি বিভাগে 1টি করে মোট 10টি আলমারি সরবরাহ করা হয় এবং তার দায়িত্ব দেওয়া হয়েছিল নুরুল হুদাকে। নুরুল হুদা সেই কাজটি সুচারুভাবে করেছেন। কলেজে নুরুল হুদার দায়িত্বে বিভিন্ন বিভাগে 10টি আলমারি বাইরে থেকে আনা হয়েছে এবং তাদের ধারণা এই যে আলমারিগুলো আনা হয়েছে তখনই যারা শ্রমিক ছিল তারাই হয়তো বা মুক্তিযোদ্ধা হিসাবে এসে এই দুষ্কৃত কাজটি করেছে। তো পরে কি হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য মিলিটারিরা তাকে ধরে নিয়ে যান এবং তাকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় যে ওই শ্রমিকদের তিনি চেনেন কিনা এবং অবশ্য তার নামই নাকি বলেছে তাদের মধ্যে কে মুক্তিযোদ্ধা, মূলত সেটাই তাদের জিজ্ঞাসা ছিল। তো পরে যখন নিয়ে যাওয়া হয় এবং তাকে নানাভাবে প্রথম দিকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমি একটু গল্পের শেষের দিকে পড়ছি, দেখো। ততক্ষণ পরে সে বুঝতে পারে মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে 2টো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে ওদের আস্তানা কোথায়, সে খবর তোর তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, অর্থাৎ নুরুল হুদা বললেন অবশেষে হ্যাঁ আমি জানি।
ওই ঠিকানাটা বলে দিলেই তো তোকে সম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিলে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়ানদের ঠিকানা তো তোর জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। দেখো, পা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাকে পা উপরে ঝুলিয়ে নির্যাতন করা হয়। তার পাছায় চাবুকের বাড়ি মেরে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে মিন্টুর রেনকোটের ওপর। তার নির্যাতনে প্রথম দিকে তিনি ব্যথা পেলেও পরবর্তীতে তার চেতনা অন্য দিকে চলে যায় এবং তার কাছে তাকে যে মারা হচ্ছে সেটাকে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে রেনকোটের ওপর, শব্দ হচ্ছে সেইভাবে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়ানদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালা নয়, তার ঠিকানা জানার জন্য কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থা ও কম নয়। তাদের সঙ্গে তার আততের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ যে রেনকোটটি তিনি পরেছিলেন, সেই রেনকোটটি পরার পর থেকে তার মধ্যে অন্যরকম একটি উত্তেজনা, একটি কম্পন, একটি শিহরণ কাজ করে এবং সেইটা তার মানসিক বিকাশে অনেকটা সাহায্য করেছে। এই অল্প সময়ের মধ্যে যে তিনি ভীতু, যেহেতু তার পক্ষে যুদ্ধে যাওয়া সম্ভব নয়, কিন্তু তিনি অন্যরকম একটি যুদ্ধ করেছেন। দেখো, কিছু ছবি আমি দেখাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় ৭১-এ গেরিলা বাহিনীরা যেভাবে যুদ্ধ করেছিল, প্রথমে তারা প্র্যাকটিস করেছিল, তারপর তারা সম্মুখ যুদ্ধে কখনো দলের সঙ্গে, কখনো একা একা যুদ্ধ করেছেন এবং নানাভাবে সহায়তা করেছিলেন যোদ্ধাদের, আমাদের দেশের। তারা শক্তিশালী এক একজন মানসিক সাহসী যোদ্ধা হিসাবে একসময় রূপান্তরিত হয়েছিলেন এবং তাদের সেই সাহস এবং বল শক্তি থেকেই পরবর্তীতে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। তেমনি নুরুল হুদাও আস্তে আস্তে তিনি সাহসী হয়ে ওঠেন। আস্তে আস্তে তিনি তার মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করেন এবং এক সময় তিনি প্রকৃত যোদ্ধা হয়ে ওঠেন। তিনি যোদ্ধা হয়ে কি করলেন? তার সকল নির্যাতন ভুলে তিনি দেশের জন্যই কিছু করার চেষ্টা করলেন। যদিও প্রথম দিকে তার এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে ওখানে যেসব শ্রমিক ছিল তাদের মধ্যে কেউ মুক্তিযোদ্ধা ছিল কিনা, কিন্তু পরবর্তীতে তার মধ্যে সেই সাহসটি জাগ্রত হয় এবং তিনি বললেন যে হ্যাঁ, ওদের মধ্যেই মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি তার শ্যালক মিন্টু খোঁজও জানেন, কিন্তু তাদের নাম কোনোভাবেই বলবেন না, তার প্রাণ গেলেও তিনি বলবেন না। ধীরে ধীরে নুরুল হুদার মধ্যে সাহস ও দেশপ্রেম জাগ্রত হয়। গেরিলা যোদ্ধাদের নাম না বলে অসহ্য নির্যাতন হাসি মুখে বরণ করে দেশপ্রেমিকের মতো আত্মত্যাগ করেন। এই হলো
এই হলো গল্পটির মূল বিষয়। আমি একটু তোমাদের কিছু কমেন্টস নিচ্ছি। হুদা সাহেব একজন বীর, হ্যাঁ অবশ্যই আমার গল্পটা পড়ে অনেক ভালো লেগেছিল। হ্যাঁ, গল্পটি আসলেই অনেক সুন্দর এবং ভালো লাগা একটি গল্প। মিস, উনি মূলত মানসিক সাহসী আর দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। হ্যাঁ, আবার আরেকজন লিখেছেন রেনকোটটা ফ্যাক্ট, অবশ্যই রেনকোট পরেই মূলত তার মধ্যে জাগ্রত। হ্যাঁ, যে কোনো জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। নুরুল হুদা যে রেনকোটটি পরেছিলেন একজন মুক্তিযোদ্ধার রেনকোট, সেই মুক্তিযোদ্ধার চেতনা যেন তার মধ্যে জাগ্রত হয়েছে। এখন আসি আমরা কিছু দলীয় কাজ নিয়ে। তোমাদের কিছু দলীয় কাজ যদিও এখন তোমরা করতে পারছো না, তারপরেও আমি তোমাদের বলি, গল্পে উল্লেখিত প্রাকৃতিক অবস্থার বর্ণনা তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো। নুরুল হুদা কি কি দোয়া মুখস্থ করেছিলেন? তিনি কি কি দোয়া মুখস্থ করেছিলেন? তিনি বেশ কিছু সূরা মুখস্থ করেছিলেন এবং দোয়া ইউনুস মুখস্থ করেছিলেন, আর কলেমা, 5 কলেমা তিনি পড়েছেন। এখন আমরা যে গল্পটি এতক্ষণ আলোচনা করলাম, গল্প থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করছি। দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের 2টি উপন্যাসের নাম আমরা লেখক পরিচয়টি অংশে দেখেছি যে তিনি বেশ কিছু উপন্যাস, তিনি 2টি উপন্যাসই লিখেছেন। তার মধ্যে একটি কি বলতো? দেশ বিভক্তির চিত্র ফুটে ওঠে, আর দেশ বিভক্তি মানুষকে সাহসী করে তোলে। একজন লিখেছ, মিস, এখানে দেশ বিভক্তির চিত্র ফুটে ওঠে আর দেশ বিভক্তি মানুষকে সাহসী করে তুলতে পারে। দেশ বিভক্তি আসলে ওইভাবে আসেনি, মূলত এখানে দেশ বিভক্তি তো হয়েছে 1947 সালে, কিন্তু এই ঘটনাটা আসলে 1971। দেশ বিভক্তির অনেক পরে। তবে হ্যাঁ, এখানে একটা সামাজিক রাজনৈতিক বিভক্তি অবশ্যই ছিল, সেই বিভক্তি মানুষকে সাহসী করে তুলছে। হ্যাঁ, তো তার 2টি উপন্যাসের মধ্যে একটি হলো চিলেকোঠার ছেপায়, আর একটি হলো খোয়াবনামা। আখতারুজ্জামান ইলিয়াস পেশায় কি ছিলেন? শিক্ষক ছিলেন। তিনি কোথা থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। একটি বাড়ির কাজ দিয়েছি, তোমরা এটি প্র্যাকটিস করবে। মুক্তিযুদ্ধে তোমার এলাকায় গেরিলাদের ভূমিকা বর্ণনা করো। তো এই ছিল আজকের স্বল্প প্রচেষ্টা।